দাদা আমি এই প্রথম কিনছি, প্রথম দামাদামি করবেন না কিন্তু। গাছ থেকে সদ্য তোলা পেয়ারা, দুই পাশে সবুজে ঘেরা সরু খাল, আর দেশি হাঁস মুরগি দিয়ে সকালের নাস্তা। আজকের পুরো দিনটা কাটাবো ভীমরুলির ভাসমান পেয়ারা বাগানে। কিন্তু পুরোটা ঘুরে বুঝলাম, শুধু সুন্দর দৃশ্য না, এখানে আসার কিছু সুবিধা যেমন আছে, তেমনি আছে কিছু ঝামেলাও। আর সবটাই দেখাবো, যাতে আপনারা আসার আগে কি আশা করবেন সেটা পরিষ্কার ধারণা পান। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি বরিশালের আটঘর, যাচ্ছি ভাসমান পেয়ারা বাজারে। এই যাত্রায় আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার যাত্রা সঙ্গী, স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাই। আপনারা তাকে বেশিরভাগই চিনে থাকবেন। তৃপ্তি নিয়ে খাবার খাওয়া কাকে বলে তা ওনার ভিডিও দেখলে বোঝা যায়। বলতে গেলে বাংলাদেশের ফুড ব্লগিং এ নতুন একটা জনরার পথিকৃত উনি। প্রথমত আমি মোটামুটি লেভেলে অসুস্থ, কিন্তু কোনোভাবেই ট্যুরটা মিস করতে চাচ্ছিলাম না। সকালে সোহাগ পরিবহনে টিকিট করে রেখেছিলেন শামীম ভাই, কিন্তু কপালে শান্তি না থাকলে যা হয় আর কি। ওই দিনই ঢাকায় অস্বাভাবিক ট্রাফিক। মানে দেখেন, আপনি ওই রোড দিয়ে চলে এসেছেন, বাস আসতে পারতেছে না। আরো মজার বিষয় হচ্ছে আমরা দুইজনই মালিবাগে ওয়েট করতেছি। আমরা যদি আমাদের বাসের টিকিট কাটা না থাকলে এখন আমরা সায়দাবাদ থেকে চলে যেতে পারতাম। অবশেষে রিক্সা নিয়ে ধোলাইপাড় আমি আর শামীম ভাই। যেতে আমাদের হবেই, কিন্তু আমাদের ভাগ্য গুণে অন্য গাড়িও পেলাম না আমরা। কিন্তু শেষ পর্যন্ত ঘুরে ফিরে উঠলাম সেই সোহাগেই। আমরা দুজন রিক্সা নিয়ে চলে আসছিলাম ধুলাইপাড়। ধুলাইপাড় থেকে আমরা কোনো গাড়ি পাই নাই, সিট নাই। ইতিমধ্যে ভাইয়ের ফোনে সোহাগ থেকে কল দিছে কয়েকবার। দেন আমরা কল ব্যাক করে কথা বললাম, ওনারা বললো যে ভাই আমরা আরামবাগ পার হচ্ছি, নিতে পারবো। তো আমরা ধুলাইপাড় থেকে অবশেষে ঘুরে ফিরে এই 13 নদী পাড়ি দিয়ে ছোটখাটো একটা থ্রিলিং শর্ট ফিল্ম। আবারও সোহাগে। যাই হোক, যাচ্ছি বরিশাল, এটাই আসল কথা। বৃষ্টি মাথায় নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম এবং সাথে করে নিয়েই বরিশাল এসেছি। বরিশাল শহরে আজকে সারাদিন বৃষ্টি, বাট অ্যাটলিস্ট আমরা 3টার ভেতরে পৌঁছাবো এটা তো ভাবিনি ভাই। হ্যাঁ হ্যাঁ, না না, অনেক অনেক আগে পৌঁছে গেছি। মানে আমাদের যে অবস্থায় আজকে যাত্রাটা শুরু হলো এবং শেষ হলো, ভাবছিলাম যে আলো পাবো কিনা এটাই সন্দেহ। এক্স্যাক্টলি। বরিশালকে অনেকেই নদীর শহর বলেন, কিন্তু বর্ষাকালে এ শহরকে শুধু নদীর শহর বললে কম বলা হয়। চারপাশের খাল, বিল, নদী আর সবুজ গাছপালা মিলিয়ে পুরো প্রকৃতিটাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বৃষ্টির পর নদীর পানিতে আকাশের প্রতিচ্ছবি, দূরে ছোট ছোট নৌকা আর দুপাশে ঘন সবুজ। এই দৃশ্যগুলো ক্যামেরায় যতটা সুন্দর লাগে, সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য আরো অনেক বেশি মনে হয়। তাই বরিশাল ঘুরতে আসার সবচেয়ে উপযুক্ত সময় যদি কেউ জানতে চায়, আমি নিঃসন্দেহে বলবো বর্ষাকাল। পরদিন খুব ভোরে গন্তব্য ভীমরুলির ভাসমান পেয়ারা বাগানে। চৌমাথা এসে শুনলাম সকাল 7টার মধ্যে নাকি 100-এর বেশি শুধু সিএনজি ছেড়ে গেছে। যাওয়ার রাস্তা আছে দুইটা। এক হচ্ছে আপনি চাইলে যে পেছনে যে অটো স্ট্যান্ড, ওইখান থেকে অটো নিয়ে যেতে পারেন। আমরা একটু সিএনজিতে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, যেহেতু আজকে শুক্রবার অনেক ভিড় হবে। সিএনজি ভাড়া ছিল 400 টাকা, লোকাল লোকজন বলছেন নাকি 200 টাকা। 400 টাকায় সিএনজি ঠিক করে ছুটে চললাম আটঘর নামে সেই জায়গায়, যেখান থেকে হাতে চালানো নৌকা পাওয়া যায়। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আর আমরা এইখান থেকে নৌকা নেওয়ার রিজন হচ্ছে এই জায়গা থেকে যে বৈঠাওয়ালা নৌকা, মানে হাতে চলা যে নৌকাগুলো, ওইগুলো পাওয়া যায়। ট্রলারে আমার যাওয়ার মোটে ইচ্ছা নেই। আর এখানে এসে দেখছি রাস্তার পাশে মাছ ধরার গ্রামীণ যে যন্ত্রগুলো আছে, লাইক ঘূর্ণি বলে, কেউ চোঙা বলে। এই দেখেন, এটা কিন্তু এই যে মাছ ধরার ঘূর্ণি, চোঙা, এই যে এখানেও রাখা আছে। আর এই হচ্ছে আটঘর মাধ্যমিক বিদ্যালয়। যারা নিরিবিলি নৌকায় ঘুরতে চান তাদেরকে বলবো যে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে এইখানে যে ঘাটটা আছে, এইখান থেকে আপনি নৌকা নিয়ে নিতে পারবেন। কিভাবে নেন আপনারা ভাড়া? আমরা ভাড়া নিই ভাই, ঘন্টা হিসেবে নিই, আবার চুক্তি হিসেবে নিই। চুক্তি হিসাবে কিভাবে? চুক্তি মানে প্যাকেজ, মানে আমাদের 2টা বাসন বাজার আছে, 2টা পেয়ারা বাগান আছে। মানে কয়েকটা স্পট দেখাবেন, তারপর নামাই দিবেন। এটা কত? সেটা মানে আমাদের 2টা বাসমান বাজার আর 2টা পেয়ারা পার্কের মতন, মানে পেয়ারা বাগানের ভিতরে পার্ক। আচ্ছা, ঠিক আছে। আর পেয়ারা বাগান এগুলো দেখাই আমরা নিয়ে এসি। আমাদের নৌকায় 3.5 ঘন্টা সময় লাগে। কত টাকা নেন? আমরা ঘন্টা নিই। না না, এই চুক্তিটা কত? চুক্তিটা আমরা ধরেন 1400-1500 টাকায়। 1400 থেকে 1500 টাকা আপনারা এই সবকটা স্পট দেখায় আবার এখানে নামাই দিবেন। এটা হচ্ছে 1400 থেকে 1500। আর যে ঘন্টা প্রতি নাই কেউ? ঘন্টা প্রতি আমরা চাই মানে 500 বলি, 400 টাকা পাইলে আমরা যাই। 500 টাকা বলেন কেন তাই? 500 500 টাকা যেহেতু যাবেন। বা না বলো তো কেউ দেবে না। পুলিশ 400 টাকা, আমরা আর তুমি বলো ভাই 100 টাকা তুমি দিবি। পেয়ারা বাগানে কি এন্ট্রি ফি আছে? পেয়ারা বাগানে এন্ট্রি ফি না, মানে পেয়ারা পার্কে 30 টাকা টিকিট। পার্কটা ঘোরার আমাদের অত ইচ্ছা নাই আসলে। হ্যাঁ, মানে আমরা চুক্তি করব হচ্ছে যে আপনার এত সময় পর্যন্ত থাকবেন,
টোটাল কত নেবে ঘন্টার 500-400 ওইখানে 1400-1500 এসব কথা বাদ। বললাম চুক্তি হিসেবে আমরা যে কয় টাকা যাবো, চুক্তি হিসেবে তো আপনি আপনার জায়গা দেখায় আবার ফেরত নিয়ে আসবেন তাড়াতাড়ি। আমাদের তো এটা করলে পোষাবে না। ততক্ষণ আমি ড্রোন উড়ে আপনি একটু সিদ্ধান্ত নিয়ে নেন। সাবধানে পাড়া দিয়ে আর কি, স্যান্ডেলটা খুলে সাবধান। ও এই ছোট নৌকায় এরকম দোলাদুলি করে। বসে পড় না হলে দুলবে। এক্স্যাক্টলি। আল্লাহ এই যাত্রা রক্ষা করো, সেই আমার দিলা। আর এই খালে পড়লে আপনি কি হবে? এইখান থেকে এইটুকু জায়গা, সমস্যা না। এই দেখো ছোট ভাই কত সুন্দর চালাইতেছে। অবশ্যই অপু আছে, আমাদের শামীম ভাই আছে, সানি ভাই আছে। তো আজকে খাওয়া দাওয়া তো হবেই, আর তার পাশাপাশি পেয়ারা বাজারে কি ঘটতেছে সেটাও দেখা হবে। এটা হচ্ছে সেই আটঘরের নৌকার বাজার। এখান থেকে আমরা যে ধরনের নৌকায় বসে আছি, এই ধরনের নৌকা কিন্তু এখানে কেনা বেচা হয়। এবং এখান দিয়ে দেখছি একদম রাস্তার উপর থেকে শুরু করে পানির ভেতরে সারি সারি বেশ কয়েকটা জায়গায় মনে হয় প্রায় 100-150 নৌকা এখানে বিক্রির জন্য এখনো আছে। এই বাজারটা সকালের আগে, তারপরেও এখনো আছে কিছু। এখন তো 8টা 8:30 বাজে। ভীমরুলির ভাসমান পেয়ারা বাগানে এসে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করলাম। প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসগুলো আসলে খুব সাধারণ। এখানে কোনো বিশাল স্থাপনা নেই, চোখ ধাঁধার আয়োজন নেই। তবু নৌকাটা যখন ধীরে ধীরে শুরু খালের ভেতর দিয়ে গিয়ে যায়, তখন মনে হয় সময়টাও যেন একটু ধীরে চলতে শুরু করেছে। দুই পাশে সারি সারি পেয়ারা গাছ, ডালগুলো অনেক জায়গায় পানির এত কাছাকাছি নেমে এসেছে, হাত বাড়ালেই ছুঁয়ে দেয়া যায়। খালের পানিতে সে সবুজের প্রতিবিম্ব পড়ে পুরো পরিবেশটাকে আরো শান্ত করে তুলেছে। দূরে কোথাও মাঝির বৈঠার শব্দ, কোথাও আবার পাখির ডাক। শহরের কোলাহলে অভ্যস্ত মানুষের কাছে এই নীরবতারও একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা কিন্তু সেই পেয়ারা বাগানের যে এরিয়া সেখানে প্রবেশ করলাম, এবং দুই পাশে শুধু যে পেয়ারা গাছ তা না, অনেক আমড়া গাছ চোখে পড়ছে আমার। সারি সারি রাস্তার পাশ দিয়ে আমরা, এবং ভেতরের দিকে পেয়ারা গাছ। অবাক হয়েছি, এই লোক বসতেছে না, দাঁড়ায় দাঁড়ায় সব মানে দৃশ্য অবলোকন করতেছে। সানি ভাই, পেঁপে, কম্বা, পেয়ারা, হবরি, মুড়ি, হুরুম, জাম্বুরা, সোলম। তাহলে বলেন তো, আমি পাকা পেঁপের সাথে পেয়ারা আর জাম্বুরা দিয়ে মুড়ি মাখা খাবো, এইটার বরিশালের ভাষায় বলেন? মুই পাকা কম্বার লগে হলম আর হবরি দিয়ে খামু, হুরুম মাখায় খামো। হুরুম মাখাই খামু। আচ্ছা, আগেই বলি এই পেয়ারা কিন্তু আমরা ছিঁড়ি নেই, উপর থেকে টপপাস করে আমাদের নৌকায় পড়ছে। এই দৃশ্যটা ভিডিও করতে পারিনি, অনেকে ভাববে যে আমরা ছিঁড়ছি, আমরা কিন্তু ছিঁড়ি নেই। এখানে কি পেয়ারা ছেঁড়া হচ্ছে মনে হয় নাকি? বাহ, সুন্দর তো ভাই। হাই হাই, পাকা পাকা পেয়ারা সব। বাজারে নেবেন কখন আপনারা? এই তো কিছুক্ষণ পরে আরো আছে তো তাই। ভাই কেজি কত করে যায় এখন পেয়ারা? কেজিতে সেল করে 20 টাকা মাত্র 20 টাকা? ওই 20 টাকা কেজি দিয়ে পোষায় এই এত বড় বাগান? পেয়ারা দেশি ফলের মধ্যে সবচেয়ে কম দামি হচ্ছে পেয়ারাই। আসলে কিন্তু পেয়ারার দাম সবচেয়ে কম, 20 টাকা কেজি মাত্র। এই দেখেন ওনারা এই মাত্রই হচ্ছে বাগান থেকে পেরে এনে এইখানে স্টক করতেছে, এটা বাজারে যাবে। এই হচ্ছে বাগান, আর এই হচ্ছে মাত্র ওনারা নামাইছে। এর থেকে বেটার আর কি হইতে পারে? বাস বাস বাস, স্লো স্লো। আপনারা যেভাবে বিক্রি করেন সেটাই বলেন, আমরা একটু নিয়ে খাবো আর কি। পেয়ারার 200 টাকা ছিল মন। 200 কোনো দিন এমনও গেছে, হ্যাঁ 2 মন 50 টাকা 100 টাকা নৌকা ঘুরেই দিয়ে হয়ে গেছে, মানুষ গলায় দড়ি দিতেছে। ছোটবেলায় লোক পেয়ারা পাড়তে গেছি, 5 লাখ টাকা এক বছর 15 লাখ টাকার পেয়ারা রাখছে। এবারে ব্যস্ত পায় না মোড়ো, এবার গলায় দড়ি দিয়ে মারছে বেটার কোটা হাতে পেতে ধরেই নি। এই যে আপনাদের মতো মানুষ যে ঘুরতে আসতো, হ্যাঁ, তখন আমরা বলতাম নেন আপনারা ভাই যা পারেন খাইয়ে যান, খাইতে কিছু সংখ্যক নিয়েও যাইতো। হ্যাঁ, এখন তো পেয়ারায় গাছ কম, ফলন কম, দামও প্রচুর। এবার মজা ভাই, সাবধান দাদা। মজা ভাই, এক্সের মজা। 100 হ্যাঁ, না আমি আমার দেখেই লোভ লাগতেছে, আমি একটু খাবো। তবে আমার জন্য এরকম একদম ফ্রেশ গাছ থেকে পাড়া পেয়ারা আমি এখনই কিনে এখনই খেতে পারতেছি, এটা অনেক বড় ব্যাপার। এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয় না। এটা কত হাত বদল হবে, এখানে ভীমরুলি বাজার যাবে, সেখান থেকে আরেকজন কিনবে, সেখান থেকে আবার ঢাকায় যাবে, তারপরে হয়তো 5 দিন 4 দিন পর আমরা হয়তো হাতে পাবো। মনে হচ্ছে ইয়েলো ডায়মন্ড। কাকু অনেক ধন্যবাদ, আপনারা আমাদের দিছেন, এই জন্য আমরা খুশি। ফুল অর্গানিক, একদম অর্গানিক, আরে ঠগক জিতক আপনার ঠগা ঠগা নাই, আমরা খুশি হয়েছি। আমরা ঠগা ঠিক আছে। ব্যবসা করুন নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খায় দেখি।
গ্রামে সব ফ্রি, শহরে গেলেই পরি ভেজাল ঢোকে। এক পাশ বুঝছি। ভাই এটা মিষ্টি অনেক। না ঝুড়িটা দিয়ে দিয়ে, ঝুড়ির দাম 70 টাকা। ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম। তবে জীবনে অভিজ্ঞতার দরকার আছে, অবশ্যই। কেন দরকার আছে? শহরে দিনরাত চাকরি বাকরি করবেন, তারপরে সপ্তাহে যদি একদিন দিন বাইরে বের হইতে পারেন, সেটা যদি আপনি হোটেলে একটা রিসোর্টে বসে কাটায় দেন, তাহলে বাংলাদেশের কিছু আপনি দেখেন নাই, আর আপনার তৃপ্তি থাকবে না, আর আপনার চোখও বাংলাদেশের যে সৌন্দর্য সেটা অবলোকন করতে পারে নাই। যদি আপনাকে বাংলাদেশকে চিনতে হয়, বুঝতে হয়, তাহলে আপনাকে এরকম আধোয়া পেয়ারা খেতে হবে, তাহলে আপনাকে এরকম পচা পানির খাল দিয়েও পার হতে হবে। যদি সেটা আপনি করতে পারেন, আপনি বাংলাদেশ দেখতে পারবেন। আপনার মনে হবে না আমি অন্য দেশে যাই। এটা হচ্ছে ফ্যাক্ট, আর সেই ফ্যাক্টে আজকে আমরা জিতে গেছি। যদি আমার ঠান্ডা লাগা জ্বর, বাট স্টিল আই এম হ্যাপি যে আমি এরকম একটা জায়গায় আসছি এবং গাছ থেকে পাড়া একদম ফ্রেশ পেয়ারা। হ্যালো, আমরা কিন্তু বেশ অনেকক্ষণ পেয়ারা বাগানের ভেতর দিয়ে ঘুরে ফিরে অবশেষে সেই ভাসমান পেয়ারা বাজার যেখানে, সেখানে চলে আসছি। এবং সকালে আমরা নাস্তা করে বের হয়ে প্রচণ্ড ক্ষুধার্ত, আমরা খাবারের জায়গাটা আগে খুঁজতেছি। বৌদিন হোটেলে খাবো, যেহেতু শামীম ভাই বলছে ওটা বেস্ট, ওইখানেই যাবো। অনেকক্ষণ নৌকায় ঘোরার পর সকালের নাস্তার জন্য থামলাম। পৌঁছে গেলাম ভীমরুলির সেই বাজারটাতে। দেশি হাঁসের মাংস, দেশি মুরগি, দেশি মাছ, একেবারে গ্রামের ঘরোয়া আয়োজন। বৌদির হোটেল এখানে বেশ জনপ্রিয়। হয়তো শহরের বিলাসবহুল কোনো রেস্টুরেন্টের মতো পরিবেশন নয়, কিন্তু এই পরিবেশে বসে গরম ভাত আর দেশি রান্নার যে তৃপ্তি, সেটার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। তবে বৌদির হোটেলে খাওয়ার অভিজ্ঞতা আসলে আমাদের কেমন ছিল? ভাই আসেন, মাছের মাথা দিয়ে সেই মুড়ি ঘন্ট না এটা? না, মাছের মাছের মাথার মুড়ি ঘন্ট, এর সাথে মিষ্টি তো আছেই। এখন কি নাস্তা আইটেম চলতেছে? ভর্তা ভাত আছে, যেটা খান। আমরা তো আরো কিছু খাইতে যাচ্ছিলাম। এই যে আসল জায়গায় চলে আসছি। এটা দেশি মুরগি, দেশি মুরগি ভাই এটা এটা দেশি মুরগি, এটা দেশি হাঁস। কত করে? 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। এই যে দেশি মুরগি দেখেন, এই যে দেশি মুরগির 200 টাকা প্লেট। এক প্লেটে কয় পিস থাকে আমি জানি না। এখানে দেশি হাঁসও আছে। এটা বাইম মাছ পাতুরি করা। এটা হচ্ছে শিং। ও এটা শিং মাছ, দেশি শিং পাতুরি করা। আর এই চিংড়ি পাতুরি, ডিম পাতুরি, চিংড়ি পাতুরি, এই দুইটা ডিম পাতুরি, ডিম পাতুরি। ভর্তা আছে 3-4 রকম। আর আর আইটেম হইতেছে। এ, বৌদি তো আপনি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বৌদি দেখা পেয়ে গেছি। এই যে বৌদি আমাদের কিন্তু কথা বলতেছিল, চিনি নাই আমরা। এই যে ডিমও রাখছেন আজকে। হ্যাঁ। আর কি কি আইটেম হচ্ছে? আচ্ছা, অনেক আইটেম হবে, সবজি টবজি। যাবো একটু ওইদিকে, হ্যাঁ, যান যান। দেখে এদিকে কি হচ্ছে আসলে। আরো মাছের পাতুরি হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে এই যে ভাই, এখানে তো পাবদা মাছের পাতুরি হচ্ছে। তারপরে হ্যাঁ, পাবদা মাছের পাতুরি করতেছে, বাটা রসা হচ্ছে। চুলাই কি দিছেন আপা? মুরগি মুরগি, দেশি মুরগি। না, এটা কোনো প্রবলেম। দেশি তো একটা রান্না করে নামানো আছে দেখলাম। মোটামুটি এখানে একটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু অলরেডি চলছে। হ্যাঁ, ভর্তা আইটেম, চিংড়ি মাছ যে রেডি করা, এই চিংড়িটা রান্না হবে তো, ভুনা হবে, পাতুরি হবে, না না ভুনা আছে। বোনাও আছে। এই যে ছোট মাছ, এগুলো কোন দেশি, দেশি কোন। আলু ভর্তা যাচ্ছে। আলু ভর্তা সব জায়গায় ডিমান্ড থাকে। এই একটা খাবার মানুষ খাবেই। 2টা হাঁস, 2টা মুরগি নিচ্ছি আমরা আপাতত। আপনার হাঁসের এই মুরগি তো কয়টা? 2টা। 2 প্লেট দেন। দেশি মুরগি তো, হ্যাঁ, অরিজিনাল দেশি, কোনো এর মধ্যে কোনো 2 নম্বরই নেই আমাদের। এই জন্যই মানে আর কি একটু লোভ লাগলো দেখে 2 প্লেট নিচ্ছি। বাড়বে তো এখন, আস্তে আস্তে আরো ভিড় বাড়বে অলরেডি। এখন ওইটা আস্তে আস্তে করে কানায় কানায় ভরে গেছে হোটেল। আমরা একটা সিট পাইছি, ভালো জায়গায় পাইছি না আসলে। তো এক প্লেটে যাই হচ্ছে 3 পিস, একটা আলু। হ্যাঁ, ঠিক আছে। আর বসার জায়গাটা তো ভালো পাইছি রে আমরা, একদম নদীর পাশে। বন্ধু অপুর প্রচন্ড ক্ষুধার্ত, তার কথা বলার শক্তি নেই। চিংড়ি খেয়ে শেষ করে দিল, আসেও না আর। কে কেমন? ভালো হয়েছে, এটাতে সরিষার তেল দিয়ে রান্না কলা পাতুর মধ্যে কলা পাতার ফ্লেভারটা আছে। সরিষা বাটাও আছে। হ্যাঁ, এই যেটা হচ্ছে কাঁকরোল ভর্তা, এটা আমি লাস্ট টাইম ভোলা কীর্তনে গিয়ে অপুর মামা বাসায় থেকে খেয়েছিলাম। ওইটা খাওয়ার পর এত মজা পাইছি, এখানে দেখে সাথে সাথে অর্ডার করে দিছি যে আমার লাগবে। আর সাথে আমাদের আলু ভর্তা অবশ্যই আছে। হ্যাঁ দাদা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা অবশ্যই আমি কাঁকরোল ভর্তা দিয়ে শুরু করতে চাই। হাত দিয়ে নিলাম একটু, এবার থেকে। নোট আপনারা আপনি নেবেন আমাদের জন্য। এই একটু নিলাম, একটু আলু ভর্তা নিব অল্প। আমি আসলে জ্বরের মুখে কেমন লাগবে জানি না। লাগলে চাই নেবেন, কোনো সমস্যা নেই। সানি ভাই, এটা আপনি কি করলেন? এক গাদা লবণ দিলেন যে ভাতের ভেতরে। খানি লবণ দিয়েই খায়। এটা কি আপনার স্টাইল? বরিশাল স্টাইল। বরিশাল স্টাইল। এক গাদা লবণ দিছে ভাতের ভেতরে। তো আমি আসলে এই খারকোল, মানে কাকরোল, এখানে বলে খারকোল, এটা ভর্তা দিয়ে শুরু করব। এটা মজা লাগছে, আমি এর আগে খেয়ে দেখেছি, খুবই মজা হয়। বিসমিল্লাহ। আপনারা লাগলে চাই নিয়ে। এই ধন্যবাদ দাদা।
দেশি লেবু না? হ্যাঁ আমাদের খারকোলটা মানে কাঁকরোল ভর্তাটা খুবই মজা, কিন্তু এমন মারাত্মক ঝাল। বোমে মরিচ ও কাঁকরোল ভর্তা খেতে হলে একটু লেবু লাগবে, চরম ঝাল। এবার খাই। অনেকদিন পরে দেশি লেবু খাইলাম শামীম ভাই। লেবুর একটু নিয়েন, অসাধারণ একটা ঘ্রাণ। অনেকদিন পরে আমি দেশি লেবুটার ঘ্রাণ পেলাম। ঢাকায় দেশি লেবু বলে ধরায় দেয় কি, কোনো ঘ্রাণ টান পাই না। আলু ভর্তা, এরকম দেশি লেবু চিপে, আর কি লাগে? সাথে অনেক কিছু লাগে যদি হাঁস থাকে, মুরগি থাকে, বাট না হলেও এটা দিয়ে খাওয়া যাবে আর কি। আলু ভর্তাটা প্লেন, বাট কোনো ঝাঁজ টাজ নাই, পেঁয়াজও নাই, কিন্তু লেবুটার কারণে স্বাদটা অন্যরকম হয়ে গেছে। মুরগির মাংসটা ভুনা করা, তো দেশি মুরগির মাংস। এক পিস আলু নিলাম, আর এই যে রানের মাংসটা নিয়ে নিচ্ছি আমি। চলেন খাওয়া শুরু করব। আমি যে দেশি মুরগির ঝোল আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। ঝোল মজা লাগলে মুরগির মাংস আমার কাছে অটোমেটিক ভালো মনে হয়। মানে দেশি মুরগির তো স্বাদ ভালো হওয়ারই কথা। চলেন খাওয়া যাক। সানি ভাই যে প্রথমে এক গাদা লবণ নিছে, কেন নিছে আমি এখন বুঝছি। এই রান্নায় মাংসের ঝোলে লবণের পরিমাণ বেশ কম। যাই হোক, এটা শীতলাই হুম, তাদের একটু ভাত দিয়ে দাও। আচ্ছা, মুরগির মাংসের ঝোলটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই সত্য বলতে। একে তো লবণ কম, আর ওই মশলার তেমন কোনো ফ্লেভার আমি পাই নাই। কিন্তু মুরগির যে টেস্ট, দেশি যে মুরগি, এটা খেয়ে বোঝা গেছে মুরগির স্বাদটা ভালো। শুধু ঝোলটা আর একটু ভালো হলে ব্যাপারটা জমে যেত। এনিওয়ে, আমাদেরকে দাদা যে পাবদার পাতুরি তুলে দিয়ে গেছে, চলেন একটু মাছ খাই এবার। তুলিতে আসলে ওরকম কোনো মশলা থাকে না, এই যে হালকা মাছের গায়ে একটু হলুদ বা হালকা একটু মশলা লেগে আছে, ওইটা দিয়ে আর কি ভাতটা এরকম মাখাবো। আর মেইনলি হচ্ছে এই যে মাছ, শাহিন ব্যাপার বলতেছে এখানে একটু আছে, ঠিক আছে বুঝছে। আর মেইনলি হচ্ছে এটার মাছ, এই যে দেখেন পাবদা মাছ আমার এমনিতেই খুব ভালো লাগে। আর এরকম পাতায় করা একটা নতুন রেসিপি, তেল তেলা পাবদা, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হতে পারে। পাবদাটা তেল তেল আছে সেটা ঠিক, কিন্তু পাতুরিটা, আপনি মাছটাও যে খাবেন, মানে আমরা যেরকম ভুনা বা ঝোল খেলে মাছের স্বাদ তো পাই, সাথে একটা হালকা মশলার ধক্কা, একটা ভাজি খেলে মাছের যে প্রিয় স্বাদটা, এটা মনে হয় মাছটা সেদ্ধ, কাইন্ড অফ সেদ্ধ সেদ্ধ একটা স্বাদ। আলাদা কোনো টেক্সচার আমি এটাতে পাচ্ছি না, বা স্বাদও পাচ্ছি না। মশলাটা কলা পাতায় পোড়া পোড়া হয়ে একটা পোড়া ফ্লেভার হয়ে গেছে, যেটা আমার পছন্দ না। আর সাথে হচ্ছে পাতুরির কারণে কলা পাতার ভেতরে যে মাছটা ছিল, এটা হয়ে গেছে সেদ্ধ। আমার কাছে ভালো লাগে না এটা। অনেক ডাউনগ্রেড, মানুষ বেশি হতে ডাউনগ্রেড হয়ে গেছে। আমি আসলে একদমই এনজয় করি নাই। সো পাতুরি, পাবদা মাছ ওকে অনেক খায়, ও মাছ খাই ফেলতে পারবে, মাছ দিলে সমস্যা নেই। একটু নিবো হাঁস, তো হাঁসেরও যেহেতু এই যে রানের পিস আছে, ও এই যে সেই কলিজা, আরে তেল পড়লো খালি, কলিজা, হ্যাঁ দেখেন কলিজা। হাঁসটা কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে এটার একটা ব্যাপার স্যাপার আছে। না, আমি এখন একটা ব্যাপার বুঝলাম, মনে হয় বরিশালের এই সাইডটায় সব তরকারিতে লবণ কম দেয়, কারণ মানুষজন ভাতে সানি ভাইয়ের মতো কাঁচা লবণ প্রবাবলি খায়, আমি শিওর না। কারণ আগের মুরগিটা খেলাম লবণ কম, হাঁসটা খেলাম লবণ কম, যে ভাতের ভিতর কাঁচা লবণ নিয়ে খেতে হবে। যাই হোক, আমি ওটা খাই না, কলিজাটা খাই। ও, মুরগি এবং হাঁস এই দুটো মুখে দিয়ে একটা জিনিস তো কনফার্ম, পিওর দেশি জিনিস খাচ্ছি, এটা তো সন্দেহ মনে হয় নাই। হাঁসের রানটা খাওয়া যাক। কাপড়টা কি দিলেন? কালার দেখছেন? পিঙ্ক কালার। এদের মাংসগুলো সলিড, তরকারির স্বাদ যেমনই হোক, মাংস দুটা সলিড। আমার কাছে এক কথা যদি জানতে চান, আমি যে কটা তরকারি খেয়েছি, আহামরি অনেক সুস্বাদু এরকম মনে হয় নাই, কিন্তু দেশি হাঁস এবং মুরগি খেয়েছি, এটা আমি কনফার্ম।
এই দিক থেকে আমি স্যাটিসফাইড। বেসিন বেসিন হ্যাঁ বৌদির হোটেল ওকে ওকে, একদম বাজে তা না, আপনি খেতে পারবেন, বাট আপনার এখানেই খেতে হবে এরকম না। আমার কাছে এরকম মনে হচ্ছে, আমার ব্যক্তিগত কথা বললাম, বাকিদের যা যা স্বাদ অনুযায়ী বিভিন্ন রকম মনে হতেই পারে। কত হলো তাহলে আমাদের? আপনার মোট হয়েছে 1860। 1860। এই আমার কাছে ভীমরুলির সবচেয়ে বড় সৌন্দর্য শুধু পেয়ারা বাগান নয়, এখানে প্রকৃতি আর মানুষের জীবন একসঙ্গে মিশে গেছে। পর্যটক নৌকায় ঘুরছে, পাশেই কৃষক তার কাজ করছেন, কেউ ছবি তুলছে, কেউ জীবিকার জন্য পেয়ারা তুলছেন। এই সহাবস্থানটাই জায়গাটাকে আলাদা করে তোলে। এমন কিছু জায়গা আছে যেখান থেকে ঘুরে এসে অনেক গল্প বলা যায়, আবার কিছু জায়গা আছে যেখান থেকে শুধু অনুভূতিটা সঙ্গে নিয়ে আসা যায়। ভীমরুলি আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা। এখানে এসে মনে হয়েছে প্রকৃতিকে উপভোগ করতে সবসময় অনেক আয়োজনের দরকার হয় না। কখনো কখনো একটি ছোট নৌকা, একটি সরু খাল, আর দুই পাশের এমন সবুজ বাগান আর কিছু আন্তরিক মানুষের হাসিমুখী যথেষ্ট। ভীমরুলির ভাসমান পেয়ারা বাগান ঘুরে আমি যথেষ্ট আনন্দ পেয়েছি, কিন্তু কিছু বিষয়ে কথা না বললে এই ভিডিওটা অসম্পূর্ণই থেকে যাবে। আমরা যে সরু খাল দিয়ে নৌকায় ঘুরছিলাম, সে একই খাল দিয়ে একের পর এক নৌকা আসছিল। বেশিরভাগ মানুষই পরিবার নিয়ে এসেছেন, ছোট ছোট বাচ্চা, বাবা মা, বয়স্ক মানুষ, সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কিন্তু এর মাঝেই কিছু নৌকায় থাকা উচ্ছৃঙ্খল তরুণদের আচরণ পুরো পরিবেশটাই বদলে দিচ্ছিল। কেউ অকারণে চিৎকার করছে, কেউ অন্য নৌকার একদম গা ঘেঁষে চলে যাচ্ছে, কেউ আবার এমনভাবে ট্রলার চালাচ্ছে যেন এটা কোনো প্রতিযোগিতা। কয়েকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয়েছে এই বুঝি দুইটা নৌকা মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের নৌকাটাও বেশ কয়েকবার এরকম ধাক্কা খেয়েছে। আমরা অনেক সময় একটা কথা বলি, পর্যটন বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে, কিন্তু শুধু পর্যটক বাড়ালেই হবে না, ভালো পর্যটকও তৈরি হতে হবে। কারণ একজন পর্যটক যখন কোনো জায়গায় যান, তখন তিনি শুধু নিজের পরিচয় দেন না, নিজের পরিবার, নিজের জেলা, এমনকি নিজের দেশেরও একটা পরিচয় বহন করেন। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে আচরণ করছেন, স্থানীয় মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করছেন, এসবই কিন্তু মানুষ মনে রাখে। আমার মনে হয় আমাদের দেশে পর্যটক হওয়ার আগে একটা জিনিস শেখা খুব দরকার। আমি আনন্দ করব, কিন্তু আমার আনন্দের জন্য অন্য কারো অসুবিধা হতে দেব না, এই ব্যাপারটা অবশ্যই শিখতে হবে। যদি প্রকৃতি দেখতে আসেন, তাহলে সেই প্রকৃতির শান্তিটা অন্যদের উপভোগ করতে দিন। আর যারা পরিবার নিয়ে আসবেন, তাদের জন্য আমার ব্যক্তিগত কিছু পরামর্শ থাকবে। যদি সম্ভব হয় শুক্রবার বা শনিবার এড়িয়ে অন্য দিন আসুন, ভিড়ও কম থাকবে, আপনার পরিবারের নিরাপত্তাও থাকবে। নৌকায় ওঠার আগে মাঝির সাথে অবশ্যই দরদাম ঠিক করে নেবেন। ছোট বাচ্চা থাকলে তাদের সবসময় নিজেদের কাছে রাখুন। সবশেষে একটা কথা বলি, আমরা প্রায়ই বলি বিদেশে মানুষ কত নিয়ম মেনে চলে, কিন্তু নিয়ম মানা আসলে বিদেশ থেকে শেখার বিষয় নয়, এটা ব্যক্তিগত এবং পারিবারিক শিক্ষার বিষয়। যেটা ভয় পাচ্ছিলাম যে অনেক সাউন্ড বক্স বাজিয়ে হয়তো হইচই হুল্লোড় হবে, হইচই আছে, তবে সাউন্ড বক্সটা প্রশাসনের পক্ষ থেকে এখন একদমই নিষেধ, সো ওই ঝামেলাটা এখানে নেই। তবে রোদ উঠলে তখন আর নৌকায় ঘুরতে ভালো লাগবে না, ছায়ার জায়গা খুঁজবেন সবাই। তারপরেও ভালো লেগেছে। যাই হোক, আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।